প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। জুলাই সনদ উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি। জাকসু নির্বাচন, বুলিং শেমিংয়ের ভয়ে জাকসুতে কম নারী প্রার্থী। কালের কণ্ঠ, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, জাপা অফিসে আবার আগুন। ভোটদানে উৎসাহিত করতে ভিডিও প্রকাশ, সভার উদ্যোগ। দৈনিক যুগান্তর, আওয়ামী আমলে উন্নয়নের আড়ালে ভয়াবহ লুটপাট, ভবন আছে কাজ নেই। ডাকসু হল সংসদ নির্বাচন, ছুটির দিনেও হলে হলে জমজমাট প্রচার। দৈনিক সমকাল, জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানের অনড় 3 দল। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। অভিযান আটকে দিলেন দখলদাররা, কক্সবাজার বাকখালী নদী। দৈনিক ইত্তেফাক, মেধা পাচার বাড়ছে উদ্বেগজনক হারে, চাঁদা না দিলেই হামলা কিশোর গ্যাংয়ের। বাংলাদেশ প্রতিদিন, শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি, খাদের কিনারে পর্যটন খাত। মানবজমিনের শিরোনাম, রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল তৌহিদি জনতা। দলমল নিয়ে কানাডা যাচ্ছেন জামায়াতের আমির। খবরের কাগজের শিরোনাম, জাপা কার্যালয়ে আবার আগুন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, সেই নুরা পাগলার দরবারে হামলা, লাশ তুলে আগুন, নিহত 1। আমার দেশ, দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার আজ। 16 বছরে ব্যবসা গুটিয়েছে 14 বিদেশি এয়ারলাইন্স। কালবেলা শিরোনাম, ত্রিদেশীয় ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইনকিলাব, প্রভাব পড়েনি জাতীয় রাজনীতিতে, জাকসু নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস। দৈনিক করতোয়া, জমজমাট শিক্ষাঙ্গনের ভোট। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ। রূপালী বাংলাদেশ, ইসলামী দল নিয়ে ঐক্য অনিশ্চিত জামায়াতের। আলোকিত বাংলাদেশ, সবার দৃষ্টি 3 বিশ্ববিদ্যালয়ে, জাপানি সিদ্ধের দাবি জোরালো, কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। দৈনিক জনকণ্ঠ, হাতকড়া নিয়েই যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন 30 জন। মাউসিকে 2টি পৃথক দপ্তর করা নিয়ে মতভেদ, ফের জাপা কার্যালয়ে হামলা ও আগুন। আপনি শিরোনাম শুনলেন, জাপা কার্যালয়ে হামলা আগুনের খবর আছে, হয়তো আমরা আলোচনা করব, কিন্তু তার আগে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনী আমেজ তো একটু একেবারেই, ধরেন আজ বাদে মাত্র 2 দিন, তারপরেই ডাকসু নির্বাচন, সেই কাঙ্ক্ষিত মঙ্গলবার। তো জমজমাট প্রচারণা চলছে, যেমন ডাকসু হল সংসদ নির্বাচন নিয়ে ছুটির দিনেও হলে হলে জমজমাট প্রচার। আপনি কেমন দেখছেন? অনেক বাধা বিপত্তি বিঘ্ন কাটিয়ে শেষ পর্যন্ত আমরা নির্বাচন হতে যাচ্ছে এরকম একটা দেখতে পাচ্ছি, সেটাকে স্বাগত আমরা জানাই। এবং যত মত পার্থক্যই থাকুক, আসলে কিন্তু কোনো পয়েন্টে সবাইকেই একমত হতে হবে যে একটা স্থিতির জন্য, শান্তির জন্য এবং গণতন্ত্রের উত্তরণের জন্য ডাকসু নির্বাচনকে বলা হয় জাতীয় নির্বাচনের একটা মহড়া। এটা আরও আগেই হয়তো হয়ে যেতে পারতো যদি চেষ্টা করা যেত। তো তারপরেও কিন্তু এমন একটা অনিশ্চয়তা হয়ে গেছিল, জাতীয় নির্বাচন নিয়েও সেই অনিশ্চয়তাটা এখনও আছে। তো যাক, সেটা ভালো, কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, কোর্টও শেষ পর্যন্ত একটা সুরাহা করে দিয়েছে। নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হয়ে যাক, ছাত্ররা যাকে পছন্দ করবে সেই নির্বাচিত হবে। সবাই যেন সেটার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, মানে ছাত্রদের রায়কে যেন আমরা সম্মান করি, সাধারণ ছাত্ররা করে, এবং তারা যেন যারা পরাজিত হবে তারাও সেভাবে মেনে যেন নেয়। সেটাই হবে গণতান্ত্রিক সৌন্দর্য, এবং এটার প্রতিফলন আশা করি জাতীয় নির্বাচনে হবে, এবং তারাও এরকম একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবে আশা করি। কোনো ক্ষেত্রে এখনও বিরোধ আছে, সেগুলি আশা করি কেটে যাবে। আপনি যেটা বলছিলেন যে প্রত্যাশাটা তো অনেক বড় আমাদের, যেমন সাইবার বুলিংয়ের কথা উঠেছে, যে সাইবার বুলিং বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বা নানাভাবে, তো আপনার কি মনে হয় যে এটা কি জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে কি নির্বাচনে সেটার প্রভাব পড়বে? আসলে খারাপ জিনিসের প্রভাব তো বেশি পড়ে,
সুতরাং আমাদের সতর্কতা হওয়া উচিত আগের থেকেই, এবং এটা সরকারের দৃঢ়তারও অভাব আছে। এটা আমরা বলেছি যে অদক্ষতা, বিচক্ষণতার অভাব। তাদের আন্তরিকতা যথেষ্টই আছে, কিন্তু দৃঢ়তাটা সেইভাবে আমরা দেখি নাই। তো এটা কিন্তু এখন সাইবার একটা বড় সমস্যা। এটা নির্বাচন কমিশনও শনাক্ত করেছে যে এআই একটা বড় সমস্যা হবে, উল্টাপাল্টা খবর দিয়ে দিবে। মানে আপনার ধরেন মোবাইলটা খোলার সাথে সাথেই আপনি খুব বিভ্রান্তিতে পড়ে যাবেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। সেটাই হলো, আমরা যাচাই বাছাই করি না, আমরা কিন্তু খারাপ জিনিসটাকেই দ্রুত বিশ্বাস করে ফেলি। ফলে এইটা একটা বিশাল একটা সংকট তৈরি হয়েছে। এটার মূল দায়িত্বটা ছিল মিডিয়ার, কিন্তু আপনি জানেন যে ১.৫ দশকেরও বেশি সময় মিডিয়া নিয়ন্ত্রিত থাকার ফলে সেই আস্থাটা নষ্ট হয়েছে মানুষের। মানুষ সেই জন্য তথ্য এমনই জিনিস, আসলে এটা পানির স্রোতের মতো আর কি, এটা যাবেই, এটা প্রবাহিত হবেই। তো সেখানে কিন্তু আবর্জনাটাই যদি বেশি থাকে তাহলে ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, স্থিতি, শান্তি, সার্বভৌমত্ব, স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি সব কিছুরই ক্ষতি হয়। তো আমরা সেই সচেতনতার পরিচয়টা যেন দিই ব্যক্তিগত পর্যায় থেকে ধরে। এটা তো আসলে পুলিশ দিয়ে করা সম্ভব না। মানুষের বোধের যদি চেঞ্জ না হয়, মাইন্ডসেট যদি পরিবর্তন না হয়, ভিতর থেকে যদি আমরা না বদলাতে পারি, সময়ের উপযোগী করতে না পারি, তাহলে তো জুলাইয়ের স্পিরিটটা ব্যাহত হবে, নস্যাৎ হবে। সেটা আমরা চাই না। আমরা তাদের রক্তের সঙ্গে, ত্যাগের সঙ্গে যারা জুলাই যোদ্ধা, সেগুলির সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। তাহলে আমরা অনেক অনেক বছর পিছিয়ে যাব। সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়, জাতি সেটা মানে কোনোভাবেই চায় না। সুতরাং দায়িত্ব এখানে সামাজিক শক্তিগুলিরও আছে, রাজনৈতিক দলগুলির আছে, সরকারের আছে, প্রশাসনের আছে, ছাত্র সংগঠনগুলির আছে, প্রত্যেকটা ব্যক্তির আছে। এখানে সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে অশান্তি যে হবে না, অবশ্যই হবে। যতটা কমানো যায়, রক্তপাত, সংঘাত যতটা কমানো যায়, ততটাই আমাদের লক্ষ্য হবে। আপনি গত ১৫ বছরের কথা বললেন যে মিডিয়া নিয়ন্ত্রিত ছিল, এবং এটা তো সবাই জানে। বর্তমান সময়ে কি অবস্থা? মিডিয়া কি কথা বলতে পারছে ঠিক মতো? যদি আপনি বলেন তাহলে সত্যের খাতিরে বলতে হয় সর্বাংশে আমরা বলতে পারছি না। আচ্ছা, সেটার তো একটা লিগেসি আছে আসলে, একটা মানে অনভ্যস্ততা। তারপরে সরকার সবসময় কিন্তু মানে দমন পীড়নের একটা যন্ত্র হিসেবে এই দেশে প্রতিষ্ঠিত, এবং এইটাই আমাদের কালচার। কিন্তু সেটা তো ভাঙতে হবে আসলে আস্তে আস্তে, এবং এটা রাতারাতিও হবে না। 1 বছরের মধ্যেই আমরা আশা করতে পারি না যে মানে একেবারেই এটা সম্ভব না। তো এটা একটু ধীরে ধীরে হবে, কিন্তু গতিটা আমাদের যতটা প্রত্যাশা ছিল তার থেকে কম। সেটাই হলো হতাশার জায়গাটা আসলে। তো এখন আশা করি যদি সবাই সচেতন হয়, সরকারের যদি সেই বোধোদয়টা হয়, তারা কিন্তু রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়েছে, অনেক দেরিতে নিয়েছে এবং সেইভাবে নিতে পারেনি। এখন একটা রাজনৈতিক দল কয়েকটা রাজনৈতিক দলকে ডাকে 3 মিনিট 4 মিনিট করে এক একজন কথা বলার সুযোগ পায়, তাতে তো জিনিসটা সমাধান হয় না। তর্ক হবে, বিতর্ক হবে, মত পার্থক্য হবে, আবার মতৈক্যও হবে। তো সেটার জন্য তো পর্যাপ্ত সময় প্রয়োজন। ব্যবসায়ীদেরকেই সরকার আস্থায় নেয়নি। আপনি দেখেন বিনিয়োগ বন্ধ হয়ে আছে, ছাঁটাই হচ্ছে ক্রমান্বয়ে। তারা শেষ পর্যন্ত কিছুটা ছাড় দিয়েছে। একজন বন্দিকে জেলখানা থেকে অপারেট করার সুযোগ দিয়েছে, বেক্সিমকোতে সরকার প্রণোদনা দিয়েছে শ্রমিক অসন্তোষ দূর করার জন্য, কিন্তু সেগুলিও অনেক বিলম্বিত পদক্ষেপ। আপনি অনেক রিজার্ভ আছে, কিন্তু আপনি সেটা কাজে লাগাতে পারছেন। আপনি মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারছেন না, আপনার টাকা আছে, আপনি বাজার করতে পারছেন না, ইউ আর নট অ্যালাউড। তাহলে সেই টাকার তো কোনো অর্থ নাই, তাই না? আমাদের প্রবাসী যোদ্ধারা তো মানে গায়ের রক্ত পানি করে এই অর্থনীতিটাকে তারা সচল রেখেছে, না হলে আমরা একটা দুর্ভিক্ষের মধ্যে পড়তাম, একটা মহা ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্যে পড়তাম। এজন্য আমরা স্যালুট জানাই, তাদেরকে অভিবাদন জানাই, অবশ্যই জানাবো। আপনি জাতীয় নির্বাচনের কথা বলছিলেন, আমরা আলোচনা করছিলাম যে ডাকসু বা রাকসু নির্বাচনের পরে একটা পরিবেশ আমরা আশা করতেই পারি যে নির্বাচন কেমন হয়। যেমন আজকে সমকালের শিরোনাম হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনড় 3 দল। যেমন এনসিপি গণপরিষদ চায়, জামাত চাইছে গণভোট, বিএনপি চায় সংসদের সিদ্ধান্ত নিতে। তাহলে 3 জন 3 মেরুতে দাঁড়িয়ে আছে। তো ভবিষ্যৎ কি বলে? এখানে তো তাদের পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা তৈরি করতে হবে আসলে। এখানে সরকারের মূল দায়িত্বটা হচ্ছে রেফারির ভূমিকা আসলে। হ্যাঁ, তো সেটা চেষ্টা করতে হবে যতটা সম্ভব একটা পয়েন্টে আসার জন্যে। আসলে তো নির্বাচিত সংসদই তো অনেক কিছু করার এখতিয়ার রাখে, তাই না? যেখানে জনগণের ম্যান্ডেটটা থাকবে, জনপ্রতিনিধিরা সেটা করবেন। তো তার আগে এত বেশি চাপ দিলে, এত শর্ত দিলে তো তাহলে তো দড়িতে বেশি জোরে টান দিলে তো ছেড়ে যাবেই। সেটা যেন আমরা না করি।
মাজারে ভাঙচুর এই সময়ে বোধ করি একটু বেড়ে গেল। যেমন একজনকে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল তৌহিদি জনতা, এবং তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন, নুরাল পাগলা। তো তিনি মারা যাওয়ার পর তার কবর থেকে তার লাশটা তুলে তাকে আবার পুড়িয়ে দেওয়া হলো, এবং এই ঘটনায় একজন নিহত হলো, আহত অর্ধশত। এটা কি উপসর্গ আপনার কাছে মনে হয়? এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, সেরকম আমরা কিন্তু সতর্ক হচ্ছি না। হ্যাঁ, আমি এটা বারবারই বলছি যে সামনে দুর্গোৎসব আছে, সেখানেও কিন্তু অনভিপ্রেত ঘটনা ঘটছে, সেখানে এটা সরকারের ব্যর্থতা আছে। নুরাল পাগলা যে এই ঘটনাগুলি ঘটিয়েছে বহু আগে থেকে, সে তার এক ছেলে নাকি খ্রিস্ট ধর্ম প্রচার করে, এরকম জানতে পারছি আমরা। সে মুচলেকাও দিয়েছে এগুলি মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করবে না। তো সেখানে প্রশাসন দৃঢ়তার পরিচয়টা দিতে পারেনি। এটা কিন্তু রাতারাতি হয়নি, এটা কিন্তু অনেক দিনের ঘটনাটা আস্তে আস্তে হ্যাঁ পুঞ্জীভূত একটা প্রশাসনিক ব্যর্থতার ফল হয়েছে এটা। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই সচেতনতার অভাব, সরকারের দৃঢ়তার অভাব, সরকারের অঙ্গীকারের অভাবের ফলে আপনি জাতীয় পার্টিতে যে আগুনটা লাগলো, জাতীয় পার্টিকে আরো বেশি কড়া প্রহরায় রাখা উচিত ছিল না? সরকারের দিক থেকে একটা বক্তব্য দেওয়া উচিত ছিল না যে আমরা এটা একটা বিহিত করছি এতদিনের মধ্যে? আপনি দেখেন 5ই আগস্টের সময় সেনাবাহিনী কিন্তু বলেছিল যে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমরা কিন্তু জনগণের পক্ষে। সিগন্যালটা কিন্তু তারা আগে দিয়েছিল। হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে যে হাসিনা সরকারের সময় শেষ হয়ে আসছে। তখন কিন্তু অনেক সংঘাত এড়ানো গেছে, রক্তপাত এড়ানো গেছে। মানুষ সেটাই বিশ্বাস করেছে এবং তারা সেই বিশ্বাসের ফলটাও দিয়েছে। সত্যিকারের তারা জনগণের পক্ষে থেকেছে, ফলে কিন্তু এই অশান্তিটা, বিপর্যয়টা এড়ানো গেছে। তো এখন সরকার তো সেই দৃঢ়তার পরিচয়টা দিতে পারছে না। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন ফেসিজমের জন্য, জাতীয় পার্টিকে দোষর হিসেবে তারও তো বিচার হওয়া উচিত। আপনি যদি সত্যিকার অর্থে দেখেন এতদিন পরে কেন এটা সরকারের তরফ থেকেই হওয়া উচিত ছিল, এবং সরকারের বলা উচিত ছিল যখন প্রথমবার আক্রমণটা হলো সেটার একটা সুষ্ঠু তদন্ত করে তারপরে যে আমরা 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত দিচ্ছি, তখন সবার সঙ্গে কথাবার্তা বলে সবাইকে আস্থায় নিয়ে একটা সম্মিলিত সিদ্ধান্ত নিতে পারতো। সেটাতে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু সেইটা তো দৃঢ়তার অভাব দেখেছি আমরা, দ্বিধান্বিত সরকারের অবস্থানটা আমরা দেখেছি। ফলে এগুলি কিন্তু ফ্লেয়ার আপ হয়েছে, এবং সামনে নির্বাচন রেখে আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেক অভিনব ঘটনা ঘটতে থাকবে যেগুলি আমরা কল্পনাও করছি না। একটা নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে দেশের মধ্যে, পাশের দেশে আছে, আন্তর্জাতিকভাবে আছে, সেটার কাছে যেন আমরা হার না মানি, আমরা সতর্ক থেকে সেটাকে যেন রুখে দিতে পারি। সেটি হচ্ছে আসল এখনকার বড় চ্যালেঞ্জ। না, আপনি যেটা বললেন যে এই যে সতর্ক থাকার জায়গা, নির্বাচন সামনে যে নির্বাচনী পরিবেশটা তৈরি করবে, আইন শৃঙ্খলা রক্ষা, যত আইন শৃঙ্খলা ভালো হবে ততটাই মনে হবে যে নির্বাচন সুষ্ঠু হবে। তো আপনার কি মনে হচ্ছে যে পরিস্থিতি যা বলে পুলিশকে ঘুরে দাঁড়াতে পারলো? এখনো সেইভাবে পারে নাই, কিন্তু আমরা চাইবো যে তারা সেইভাবে। পুলিশের প্রসঙ্গ কেন তুললাম, যে পুলিশই তো অনেক সময় মূল দায়িত্বটা পালন করে, তৃণমূল থেকে ধরে একদম সর্বত্র। এটা সেনাবাহিনীর দ্বারা সম্ভব, সেনাবাহিনীর কাজও না এটা। সেনাবাহিনী এসছে তাদের সহায়তা করার জন্য, সেনাবাহিনীর ব্যারাকেই কিন্তু যেতে চায়, এবং তারা যত দ্রুত ফিরে যাবে সেটা দেশের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। কিন্তু পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থানটা আগের মতো তারা এখনো অর্জন করতে পারে নাই। তো চেষ্টা চলছে, কিছুটা ফিরেছে, এবং প্রত্যাশিত রকমের অর্জনটা এখনো আমরা লক্ষ্য করছি না। আশা করি সেটা আমরা দেখতে পাবো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে। তখন একটা নির্বাচনটা শান্তিপূর্ণ হওয়ার, একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ এবং গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে একটা একটা রোল মডেল যেন আমরা করতে পারি, সেটা কিন্তু আমাদের একটা বড় সুযোগ, আমরা যেন এটা কাজে লাগাই। অবশ্যই। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ আপনার কাছে তুলতে চাই। দৈনিক সমকালে 2টি ছবি ছাপা হয়েছে একটি ভবনের। এখানে বলা হচ্ছে যে অভিযান আটকে দিলেন দখলদাররা। ঘটনাটা হচ্ছে কক্সবাজার বাকখালী নদী দখল। 2 ঘন্টা অবরোধ বিক্ষোভে অচল পর্যটন নগরী। যেটা উল্লেখযোগ্য, দখলদার আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক নেতারা। উচ্ছেদ অভিযান ঠেকাতে রাজনৈতিক ঐক্য। তাহলে এখানে আমরা সাদা পাথরের ক্ষেত্রে তথাকথিত ঐক্যটা দেখেছি। আসলে দুর্বৃত্তরা কিন্তু ঐক্যবদ্ধ, ভালো মানুষেরা কিন্তু বিচ্ছিন্ন। আচ্ছা, ফলে এই দেশে সমস্যাটা বেশি হয়। আমরা ভালো মানুষেরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু মুষ্টিমেয় দুর্বৃত্তকে কিন্তু আমরা রুখে দিতে পারি। সাদা পাথরের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে সবগুলি রাজনৈতিক দল, যখন আবার বলা এবং প্রশাসন পর্যন্ত সেখানে একসঙ্গে সম্মিলিত। এটা নিয়ে একটা বেশ কৌতুক আছে, পাথরও হাঁটে, পাথর হেঁটে হেঁটে আসে।
হেঁটে হেঁটে যায়। এখানেও তাই হয়েছে, কিন্তু এই দুর্বৃত্তায়নটাকে রুখতে হবে আসলে। দীর্ঘকালের যেই একটা অপসংস্কৃতির একটা যে ধারা এবং একটা চল আমাদের এখানে লক্ষ্য করছি, সেটার থেকে আমরা এখনো মুক্ত হতে পারি নাই। সেটার জন্য কিন্তু কঠিন শাসন দরকার। সেখানে মানুষ সমর্থন দেবে, অবশ্যই দেবে। মানুষ তো মব চায় না, মানুষ তো শান্তি চায়, দুমুঠো দুবেলা খেতে চায় এবং একটা নিরাপত্তা চায়, তাই না? আর একটা সহনযোগ্য দ্রব্যমূল্য চায়। এর বেশি কিছু চাওয়া আমাদের মানুষের মধ্যে নেই। আপনি সত্যিকার অর্থে বলছেন, সাধারণ মানুষ দুমুঠো খাবার, নিশ্চয়তা, একটা নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা সুন্দর, এতেই এবং তাদের শান্তিপূর্ণ পরিবেশ। আমাদের দেশের মানুষ কিন্তু কখনোই ধর্মান্ধ না, কখনোই উগ্র না, একদম শান্তিপূর্ণ মানুষ। কিন্তু ওই মুষ্টিমেয় কিছু লোক তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য কিন্তু এই তাদেরকে ব্যবহার করে এবং অনেক বিশ্রী ঘটনা ঘটায়, যেগুলি অপ্রীতিকর ঘটনা, কলঙ্কিত ঘটনা ঘটায়। সেটা জাতির ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে। আপনি সংস্কৃতির কথা বলছিলেন, তার কারণ আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে খুব আনন্দ পাই আমি। আপনার যেহেতু সংস্কৃতির দিকে অন্যরকমের একটি টান আছে। মাত্রা বিজ্ঞাপনী সংস্থা 40 বছর পালন করলো গতকাল একটি অনুষ্ঠানে। তো এই যে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প এবং সাংস্কৃতিক আন্দোলনে এই প্রতিষ্ঠানটিতে অনন্য একটা ভূমিকা। আপনার বন্ধু-বান্ধব, আমার বন্ধু আফজাল হোসেন এটার অন্যতম কর্ণধার এবং সে শিল্পী মানুষ, তাকে অভিনন্দন জানাই। আসলে আমরা সব ক্ষেত্রে কিন্তু সৃষ্টিশীলতার একটা পরিচয় দিয়েছি। আপনি স্বাধীনতার পরে দেখবেন যে আমাদের নাটকের উত্থান হয়েছে, আমাদের কবিতার উত্থান হয়েছে, কারণ মহান মুক্তিযুদ্ধ সব কিছুর একটা মানে সবসময় একটা জ্বলন্ত একটা প্রেরণা এবং উদ্দীপনার উৎস হিসেবে কাজ করেছে আমাদের। তো সেগুলির সঙ্গে আরও যুক্ত হয়েছে 90-এর আন্দোলন, 24-এর আন্দোলন। আমরা যেন চোরাবালিতে না হারিয়ে যাই, আমরা যেন সেটাকে, এটার ইতিবাচক দিকগুলিকে, উজ্জ্বল দিকগুলিকে, তারুণ্যের উৎসবকে আমরা মহিমান্বিত করতে পারি এবং বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সেটি সবার লক্ষ্য হওয়া দরকার। আপনি মাত্রায় আফজাল হোসেনের কথা বললেন, একই সাথে সানাউল্লাহ আরিফিনের কথাও বলতে হয়। এই দুই বন্ধুর ঐক্যবদ্ধ সংগ্রাম এবং আশেপাশে ফরিদুর সাগর, ইমদাদুল হক মিলন, তারা একটা রুচিশীল একটা সংস্কৃতি তৈরি করেছে, তাই না? সেটা সে সময় পিয়ারসন্সের বিজ্ঞাপনের থেকে ধরে, তাই না? তো মানে আপনি চিন্তা করতে পারেন যে ওই সময় অতটা আধুনিক বিজ্ঞাপন, মানে জিঙ্গেল থেকে শুরু করে সবকিছু অন্য রকমের একটা সবকিছুর মধ্যে। আপনি এই ডাকসু নির্বাচনেও কালকে একটা গান শুনলাম, একটা র্যাপ সং করেছে, কিন্তু সুন্দর, খুব সুন্দর, যে এই মিছিলে তুমিও ছিলে, তারপরে আমরা রুখে দাঁড়াবো, এরকম গুপ্ত সেই অপসংস্কৃতি, অপরাজনীতিকে রুখে দাঁড়াবো। অসাধারণ কিন্তু সৃষ্টিশীল, আপনি শুনে দেখবেন। তো এইগুলি আমরা যেন করি, আমরা যেন হানাহানি না করি, আমরা যেন একজন আরেকজনকে না, এটা তো সত্য কথাই। আপনার আমার দুইজনেরই, বা আমার থেকে আপনার বেশি অভিজ্ঞতার জায়গা। ডাকসুতে যখন সচল থাকে এবং ডাকসু যখন সাংস্কৃতিক কর্মকাণ্ড ক্রীড়াঙ্গনে যখন ক্রিয়াশীল থাকে, তখন কিন্তু সারা দেশে তার প্রভাবটা পড়ে, বিতর্ক হয়, একটা স্থিতিশীল অবস্থা থাকে, একটা সৃষ্টিশীলতার একটা পরিবেশ তৈরি হয়। আমার সৌভাগ্য হয়েছিল 11 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে 2 সাবজেক্টে পড়ার কারণে 2বার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল ডাকসুতে, 2বার। তো ফলে সেটাও কম না, কিন্তু অনেক বছর তো বঞ্চিত ছিল। আমি যদিও 11 বছর পড়েছি 2 সাবজেক্ট, কিন্তু আমার সমাবর্তন পাওয়ার সৌভাগ্য হয়নি। দেখেন কি দুর্ভাগ্য, তাই না? অথচ এটা সবারই একটা স্বপ্ন থাকে যে আমি একটা গাউন পরবো। এখন আমি আমার একজন শিক্ষার্থী, আপনি চিন্তা করেন, আমি শিক্ষা শেষে এই যে গাউন পরার যে সুযোগটা, এইটা কিন্তু আসলে একটা কি বলবো, মানে চিন্তাই করা যায় না যে আমি গাউনটা পরতে পারলাম না। এটা তার একটা চূড়ান্ত স্বপ্নের একটা বহিঃপ্রকাশ। আমি এখন আমার ছেলের কনভোকেশনে আমি গিয়েছি, রাষ্ট্রপতির ইয়েতে, আমার ছেলে ডাক্তার, তার সমাবর্তনে আমি গিয়েছি। তো কিন্তু নিজে আমার সেই একই রকম ভাবে এই কষ্টটা আমারও। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার কারণে নানাভাবে আমার ধরেন 8, 9, 10 বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, কিন্তু আমি গাউনটা নিজে পড়তে পারি নাই। সেটা খুবই দুঃখজনক। আশা করি আমাদের মানে উত্তর প্রজন্ম এই সব একটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে, সুন্দর একটা পরিবেশ পাবে। সেটার দায়িত্ব আমাদেরই সবার, আবার অভিভাবকদের এবং তরুণ রাজনীতিকরা হয়তো কোনো ভুলভ্রান্তি করছে, তাদেরকে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের। তাদেরকে বুঝিয়ে সেই সঠিক পথে আনা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে প্রাণিত করা, প্রণোদিত করা, সেটার দায়িত্ব আমাদের মূলত। তাদেরকে দোষারোপ করলে কিন্তু সমস্যার সমাধান হবে না, হয়তো বাড়বে। এবং এই অনৈক্য, হানাহানি, সন্ত্রাস, দুরভিসন্ধিমূলক কার্যক্রম,
দুর্বৃত্তায়ন এগুলি বাড়তে থাকবে। আমরা এটা কোনোভাবেই চাই না, কোনোভাবেই চাই না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি শেষে যে কথাগুলো বললেন সবার মনের কথা, আমরা কিন্তু ভাবি দেশটা সুন্দর করবার জন্যে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার, কিন্তু কখনো কখনো বোধ করি একটু ব্যত্যয় ঘটে, আমরা মনে করি দায়িত্বটি আমার না, আরেকজন করে দেবে। আসলে সেটা না, সম্মিলিতভাবেই আমাদের করতে হবে দেশটাকে গড়িয়ে নেবার জন্যে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।